এই সেই ভয়াবহ 7ই অক্টোবর। 7ই অক্টোবর আমার জীবনে মানে মৃত্যু আর জীবন এর সন্ধিক্ষণ। একদিকে মৃত্যু, একদিকে জীবন। সারাটা দিন না খেয়ে না দিয়ে আমি আর আমার বর যুদ্ধ করেছি। আজকে 7ই অক্টোবর 2020 সালের 7ই অক্টোবর আসলে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমরা ঠিক এরকম সময় পথে ছিলাম, এই সন্ধ্যা 7টার সময় পথে ছিলাম, ঢাকার ফেরি পার হয়েছি। 9টার সময় অপারেশনের রুমে 9টায় অপারেশন গিয়েছিল হয়েছিল আমার। করোনা এবং করোনার কারণে আসলে মানুষের মুভমেন্ট খুব রেস্ট্রিকশন ছিল, আসলে চলাচল খুব নিষিদ্ধ ছিল। কীভাবে অতিক্রম করলাম 4টা 7ই অক্টোবর, কীভাবে পার করলাম, আজকে সে চতুর্থ 7ই অক্টোবর। এর মধ্যে আমার ছেলে মেয়েদেরকে রেখে আমার স্ত্রী, আমরা সবাই চলে গিয়েছিলাম সেখানে, মানে এক কাপড়ে আমি আর আমার বর চলে গিয়েছিলাম। এবং আমি যে ফিরে আসছি, সুস্থ হইতে পারছি, প্রাণ যে রক্ষা পাইছে, এটাই মহা ঈশ্বরের গৌরব আসলে। এবং সেদিন মানে পা কি অবস্থায় আছে সেইটা বড় কথা না, ও সেদিন যে অবস্থায় গেছে সেইটার থেকে যে মানে তার প্রাণটা যে বেঁচে আছে এইটাই প্রাইজ দ্য লর্ড। ডাক্তারকেও বলতে হবে যে ঈশ্বরী দাসী ডাক্তার পাঠিয়েছিল, যার জন্য সে ডাক্তার অশেষ মানে খুবই সুন্দর অপারেশনের কারণে আমার পাটার এখনো সুন্দর আছে, বলতে হবে হাড়ের বৃদ্ধি পাচ্ছে এবং ঈশ্বরের অলৌকিক। তোমার তো আমরা একটু ভিডিও দেখি, ওই ছবিগুলো দেখি পুরনো দিনের, তারপরে মাঝে মাঝে আবার কথা বলবো আমরা। এই সেই মোটরসাইকেল, যে মোটরসাইকেল নিয়ে অফিসের কাজে বের হয়েছিল, আর তারপরে 1:15টার সময় অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে সে এসেছিল এবং তার পা মুচকে একদম উল্টা ছিল, মাঝামাঝি জায়গায় কোনো মাংস হাড় কিচ্ছু ছিল না। সেই ঘটনা যদি এখন দেখাই তাহলে ভিডিওতে টিকবে না, আমাকে কপিরাইট ক্লেম তারপরে যা কিছু আছে সব কিছু দিয়ে বাতিল হয়ে যাবে, যার জন্য সেই ভিডিও আমি দেখাচ্ছি না। কিন্তু রিয়েল ভিডিওটা আজকেও আমার চোখের সামনে এসছে পরে আমি একদম আতঙ্কে হকচকিয়ে গিয়েছিলাম। আর আমি চাই না ওই আহত জায়গাটা অন্য কেউ দেখে সে মানসিক সমস্যার মধ্যে পড়ুক। 2020 সালের 7ই অক্টোবর ছিল আমার জীবনের মারাত্মক জঘন্যতম দিন, যেই দিন আমি মানে তিলে তিলে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলাম। যে ওই দিনটা একজন মানুষ পাশের থেকে নাই হয়ে গেলে কি অবস্থায় পড়তে হবে, ঠিক সেরকম একটা পরিস্থিতি সারাটা দিন আমি পার করেছি। যাই হোক, রাত 9টার সময় অপারেশন টেবিলে নিয়েছে ঢাকায় আলমার কাজুল হাসপাতাল। আমি জীবনে প্রথম কাউকে বন্ড সই দিয়ে হাসপাতালের সেই ওটি রুমে পাঠিয়েছিলাম, আর সে হচ্ছে আমার বর। তারপরে রাত 12টার সময় যখন তাকে বেডে দেওয়া হবে, কোনো ডাক্তার নার্স কেউ আমাকে ভালো কোনো কথা বলে নাই। অর্থাৎ তার ভাঙাটা এমন জঘন্যভাবে ভেঙেছিল যে সেইটা রিকভার করা কোনোভাবেই সম্ভব না, জোড়া লাগা তো নাই। তারপরে সে অন্যরকম সিদ্ধান্ত নিয়েছিল, যেটা পরে লাগেনি বলছি আপনাদের। আসুন আমরা 15 দিন পরের অংশবিশেষ একটু দেখে নেই যে কিভাবে সে আবার আস্তে আস্তে এইভাবে অন্যদের সাহায্য নিয়ে কিছুটা বেড থেকে নামা শুরু করলো। এবার একটা বিশেষ কথা কি, যে ভিডিওগুলো সেইভাবে আপনারা পাচ্ছেন না, কারণ 4 বছর আগে আমি কিন্তু ব্লগ করতাম না, যার জন্য সেইভাবে আমি ছবি বা ভিডিও কোনোটাই করিনি। তারপরেও এর কাছ থেকে চেয়ে ডাক্তারদের দেখাবো বলে কিছু ভিডিও যেভাবে রেখেছিলাম সেইভাবে আছে। আর এই ভালোবাসার মানুষগুলোকে এখন আর হাসপাতালে গেলে পাই না, কিন্তু এই ছেলেগুলো যে আমার জন্য কতটা করেছিল, সর্বক্ষণ ওর বাবাকে টানা হ্যাঁচড়া, এখানে ওখানে ট্রান্সফার করা, আমি তো পারতাম না, ওরা টেনে টেনে কাজ করতো। আর এইবার প্রথমবারের মতো আমরা 17 দিন পরে হাসপাতাল থেকে
চারচক বাংলাদেশে দোতলা যাচ্ছি, আর সেখানে উঠানোর সময় দেখেন কত লোক, আমাদের গাড়ির ড্রাইভার সহ 5-6 জনের সাহায্য আমাদের তখন নিতে হতো। এখন যেমন আমার বর একা একা চলাচলতি করতে পারে, তখন কিন্তু একা একা চলাচলতি করতে পারতো না। প্রত্যেকটা জায়গায় আমরা গিয়েছি, আর হাসপাতালে এসেছি, আবার আর এক জায়গায় গিয়েছি। প্রত্যেকটা সময় আমাদেরকে অনেক মানুষের সাহায্য নিতে হতো। চারচক বাংলাদেশে দোতলায় এসেই সে কিন্তু পুরোপুরি অনলাইনে চাকরির কাজ করে যাচ্ছিল, আর সে নিরিবিলি কাজ করত। কিন্তু আমার খুব কষ্ট হতো এই এলাকায় একা একা, এত বড় জায়গা, আর বিকাল হলেই ওই এলাকার সবাই দেখতে আসতো। এই সময় আমি একটা ছোট্ট ভিডিও করেছিলাম, আপনারা দেখেন। এই যে এই কুকুরটা, আমি ভাবতাম যে এত বড় এলাকা একা একা থাকবো, ভয় লাগে। আর ও সব সময় এসে ওখানে খাবার রাখতাম, খেত আর আমাকে পাহারা দিত। সাভারে এসেছিলাম চারচক বাংলাদেশে দোতলায় থাকলাম কেন? কারণ আমার বড় বোন আছে, মেজো বোন আছে। সেজো বোন মারা গেছে কিন্তু তার পরিবার আছে, কিন্তু তাও চার্চে থাকলাম কেন? সেফটির জন্য। তখন ছিল করোনা ভয়াবহ আকারে, যার জন্য আমাদের কোনো রকমের ইনফেকশন যেন ওর বাবার পায়ে না হয়, তার জন্য আমরা সম্পূর্ণ সেফটির জন্য এখানে ছিলাম। আর জায়গাটা ছিল এত সুন্দর, একটা অসুস্থ মানুষের 4 মাস 5 মাস এখানে থাকার জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা। সারাদিন কাজের পর ও ভিতরে বিশ্রাম নিচ্ছে। আসুন দেখি ভিতরে কি করছে। হাই, তুমি কি করছো? করছি। 1 মাস এভাবে কাজ করার পরে আবার পুনরায় আমরা চলে গেলাম হাসপাতালে। হাসপাতাল থেকে ডাক্তার দেখানোর পরে আমরা আর এখানে ফিরে আসি নাই। এখান থেকে আবার চলে গিয়েছিলাম আমার পিসির বাড়ি মিরপুর 10 নম্বরে। তো ডাক্তার দেখার পরে ওকে কি করলো, আসুন সেই বিষয়ে কথা বলি। ওর ভাঙাটা এত মারাত্মক হয়েছিল যে মাংস পিণ্ড মানে একদম উঠিয়ে গর্ত হয়ে গিয়েছিল। এটা যদি দেখাইতে পারতাম, ছবিটা আছে কিন্তু দেখানো যাবে না কোনোভাবেই। তো ডাক্তার এই যে তার মাঝামাঝি জায়গায় যেখানে মাংস একেবারে ছিল না, ওই জায়গাটা মাংস দিয়ে তার এই থোড়ার থেকে মাংস কেটে প্লাস্টিক সার্জারি করে দিয়েছিল, যার পরে তাকে এই গর্তর যে ইনফেকশন সেটা যেন আর না হয়, এই ইনফেকশন দূর করার জন্য শক্তিশালী একটা ইঞ্জেকশন, মেরোপেনাম ইঞ্জেকশন, এইটা 32টা তাকে এক নাগারে দেয়া হয়েছে। আর তার চেহারা সুরত এমন খারাপ হয়েছিল, বড় বড় চুল দাড়ি, যেটা দেখতে খুবই খারাপ লাগছিল। আমি তখন তাকে এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম কলপ দিয়ে, একেবারে ফিটফাট। দেখেন ফ্রেঞ্চ কাট নায়ক বসে আছে আমার পাশে। এবার কেমন লাগছে বলেন তো? আমার মতো বউ কি আসলে সচরাচর পাওয়া যাবে, যে এই বরের এই অসুস্থ অবস্থায়ও আমি কিন্তু তাকে ফ্রেঞ্চ কাট মানে দাড়ি টাড়ি এমনভাবে করে দিয়েছিলাম যেন একেবারে ফিটফাট। আর এই যে আমার পিসি বাড়ি দেখতে পাচ্ছেন, নিচতলার ফ্ল্যাটটা সম্পূর্ণ আমাদের জন্য ছেড়ে দিয়েছিল। ছোট বোন লোপা প্রতিদিন বিকালে অফিস থেকে ফিরে 1 কাপ দুধ চা দিয়ে আমাদেরকে এত মানে ব্রেনটাকে সতেজ করে দিত, আর কি বলবো। আর ডাক্তাররা তো আছে, এই যে অপারেশনের রুমে পর্যন্ত আমাকে নিয়ে যেত, দেখিয়েছে। আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা দেখেন প্রিঙ্গেল চিপস, তারপরে এই যে নুডলস চিকেন বল দিয়ে, তারপরে খাবার দাবার পিসি তো রান্না করে খাওয়াতোই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী পর্যন্ত আমাদের জন্য বিভিন্ন রকমের খাবার দাবার নিয়ে আসতো। এরপরে আবার ওইখান থেকে ডাক্তার দেখাতে গেলাম আমরা 15-20 দিন পরে সেই আলমার কাজুল হাসপাতালে। আর এই সময় এই যে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখতে পাচ্ছেন, উনি একজন মুক্তিযোদ্ধা। ওই মুক্তিযোদ্ধা লোকটা আমার বড় দুলাভাইয়ের খুব পরিচিত। ওনাকে এখন আর ওই হাসপাতালে পাওয়া যায় না, বয়স হয়েছে বলে উনি এখন বিশ্রাম নিচ্ছে। তো এইবার এই যে এই ক্লামটা খোলার সময় হয়ে গিয়েছে, ডাক্তার বলছে এই ক্লামটা খুলে রিং পরিয়ে দেবে, যার জন্য আমরা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য এখান থেকে চলে গিয়েছিলাম পঙ্গু হাসপাতালে। পঙ্গু হাসপাতালে গিয়ে আমরা ডাক্তারের কাছে
তার সমস্ত পেপারস দেখানোর পরে ডাক্তার বলেছিল যে হ্যাঁ ওনাকে আনেন, এলিজারও অপারেশন করা হবে। তার মানে আমাদের যে আলমার্কাজুলের হাসপাতালের যে ডাক্তার আমাদেরকে বলছে এলিজারও অপারেশন করবে, সেই সিদ্ধান্ত ঠিক আছে। সেকেন্ড ওপিনিয়ন আমাদের কিন্তু নেওয়া হয়ে গেল। আর কোনো রিস্ক ডাক্তার না নিয়ে মেরোপেনাম ইঞ্জেকশন দিয়েছিল, যার দাম ছিল প্রায় 40,000 টাকার কাছাকাছি। সেই ইঞ্জেকশন আর কানাডার থেকে অনেক ওষুধ, তারপরে ভিটামিন, সব কিছুর জোরে এই পর্যন্ত আমরা আসলাম। তা আপনারা এই পর্যন্ত যা শুনলেন সেগুলো আগের অপারেশন, কিন্তু এই রিংটার সম্বন্ধে আপনারা এখনও কিছু জানেন না। এই রিংয়ের বিষয়টা আমরা পরবর্তীতে শুনতে পারবেন। তা আপনারা আমাদের সাথে থাকেন এবং পরবর্তীতে কী কী অপারেশন, কী চিকিৎসা করা হলো সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসতেছি। 6-7 মাস ঢাকায় থাকছি, এইসব অপারেশন 5-6 লাখ টাকার অপারেশন কাটায় আসছি। এত তাড়াতাড়ি কি সম্ভব সব কিছু দেখানো? দেখলাম যে 10 মিনিট হয়ে যাচ্ছে, তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আজকে আমাদের মন একদম ভালো না, আর মন ভালো না খারাপ সেটা আসলে বড় কথা না। বড় কথা হচ্ছে আপনারা আমাদের জন্য আপনাদের প্রার্থনায় স্মরণ করেন। আর কতদিন বলেন, মানুষের তো ধৈর্যের একটা শেষ আছে। আমরা চাই আমাদের এই সমস্যা থেকে মুক্ত হতে। 8-10 জন যেমন স্বাভাবিক জীবনযাপন করে, আমরাও সেই স্বাভাবিক জীবনযাপন করতে চাই। আপনারা দোয়া প্রার্থনা করে আমাদের সেই সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেন। আজকে এই পর্যন্তই। আপনারা আমাদের জন্য প্রার্থনা করেন যেন খুব শীঘ্রই আমার এই অপারেশনটা হয় এবং আপনারা একটা ভালো একটা ব্যবস্থা পেতে পারি এবং আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ লাভ করতে পারি। আর আপনাদের সঙ্গে যেন এই যুদ্ধ জয়ের পুরা ঘটনাটা সুন্দর করে সামনে দেখাতে পারি, সেই প্রার্থনাটা করেন। ভালো থাকেন। টাটা, বাই বাই।